সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হায়ার স্টাডি পর্বের দ্বিতীয় ভিডিওতে। গত পর্বে আমি জাপানের নেক্সট স্কলারশিপ সম্বন্ধে আপনাদেরকে সংক্ষেপে এর A to Z একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাথে গত ভিডিওতে আমি বলেছিলাম আমি বর্তমানে যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি জাপানের, সেই বিশ্ববিদ্যালয়ের কিছু অপরচুনিটি এবং কিছু ফেলোশিপ নিয়ে কথা বলবো। সো তারই প্রেক্ষিতে আজকে আমার এই ভিডিও। সো চলুন কথা না বাড়িয়ে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত অপরচুনিটি রয়েছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে একটি সংক্ষেপে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। বর্তমানে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফেলোশিপ চালু আছে তার মধ্যে EXEX ডক্টরাল ফেলোশিপটি সবচেয়ে উল্লেখযোগ্য। তবে এই EXEX ফেলোশিপের জন্য আপনাকে অবশ্যই হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে হবে। সো বাংলাদেশ থেকে কেউ যদি মাস্টার্স করতে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে আসেন তাহলে আপনাদের জন্য বেস্ট একটি অপশন থাকবে এই ফেলোশিপটি। যখনই কোনো ফেলোশিপ বা স্কলারশিপ নিয়ে আমাদের আলোচনা হয় তখনই আমরা মূলত জানতে চাই যে তার বেনিফিটগুলো কী কী। সো এই EXEX ডক্টরাল ফেলোশিপের বেনিফিটগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে এটি প্রতি মাসে আপনাকে 1,80,000 ইয়েন দিবে। তার মানে নেক্সট স্কলারশিপে আপনারা যেমনটি জেনেছেন গত ভিডিওতে যে নেক্সট স্কলারশিপে একজন PhD স্টুডেন্ট 1,45,000 ইয়েন পান, কিন্তু এই ফেলোশিপটা তার চেয়ে অনেক 35,000 বেশি এবং তারা এই অ্যামাউন্টটি আপনাকে বছরে দুবার দিবে। সেটি হচ্ছে 6 মাসের করে একসাথে। তার মানে আপনি যখন আসবেন তখন একবারে আপনি 6 মাসের স্কলারশিপের যে পুরো টাকাটা 1,80,000 করে 6 মাসের সম্পূর্ণ টাকাটা একবারে পাবেন। আবার 6 মাস পর পর ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্টে অ্যারাউন্ড 11 লক্ষ ইয়েনের মতো আপনার কাছে জমা পড়বে। তবে এখানে একটু বলে রাখি যে এই ফেলোশিপের আন্ডারে আপনাকে ট্যাক্স দিতে হবে। যদিও নেক্সট স্কলারশিপটি এটি ট্যাক্সের আওতায় না, এটি জিরো ট্যাক্সের একটি স্কলারশিপ ছিল নেক্সট স্কলারশিপটি। বাট EXEX-এ আপনাকে ন্যূনতম এটা খুব একটা বেশি না, হয়তো বা প্রতি বছর এটি 20,000 থেকে 30,000। এটির সম্বন্ধে আসলে খুব একটি বিস্তারিত বলা নেই ওয়েবসাইটে। এটি আসলে ডিপেন্ড করবে আপনার ফ্যাকাল্টি বা আপনি কোন রিসার্চ ক্যাটাগরিতে আপনি জয়েন করছেন বা এই ফেলোশিপটা পাচ্ছেন তার উপরে। সো এখানে আসার পরে আপনার মাস্টার শেষ করে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার কলেজ বা আপনার ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার যে অফিসটা আছে সেখান থেকে আপনি এই ট্যাক্সের সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন। তবে এই ট্যাক্সের পরিমাণ খুবই কম। সো এভরি মান্থে স্টাইপেন্ডের পাশাপাশি আপনি একটি রিসার্চ এক্সপেন্স পাবেন, এটি 4 লক্ষ ইয়েনের সমান প্রতি বছর। তো এই টাকা দিয়ে আপনি কনফারেন্স, সিম্পোজিয়াম বা বিভিন্ন ধরনের আপনি যদি চান যে আপনার রিসার্চ ওরিয়েন্টেড কোনো কিছু বুক কিনবেন, থিসিস প্রিন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু এই টাকা দিয়ে করতে পারবেন। তবে এখানে আর একটি অ্যাডভান্টেজ আছে যে যদি আপনি কনফারেন্স করতে কোনো ইন্টারন্যাশনালি কোনো দেশে যেতে চান, যেমন আপনি USA বা UK বা অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি আপনার প্লেন ভাড়া, তারপরে আপনার খাওয়া দাওয়া, অ্যাকোমোডেশন সব কিছু মিলে যদি আপনার এই 4 লক্ষ ইয়েনের বেশি এক্সিড করে তাহলে আপনি একটি ভ্যালিড রিজন দেখিয়ে তাদেরকে জানাইতে পারেন। সেক্ষেত্রে তারা সেটাকে বিবেচনা করবে এবং আপনাকে সেই অনুযায়ী আপনার যতটুকু খরচ হয় সেই অ্যামাউন্টটা আপনাকে প্রোভাইড করে দেবে। সো বলা চলে মোটামুটি নেক্সট স্কলারশিপের চেয়ে এই ফেলোশিপটি অনেক কম্পিটিটিভ এবং বেনিফিটগুলোও নেক্সট স্কলারশিপের চেয়ে অনেক বেশি। সো কী কী এলিজিবিলিটি হলে আপনি এই ফেলোশিপটাতে অ্যাপ্লাই করতে পারবেন? যদি নতুন ডক্টরাল স্টুডেন্ট হন তার মানে হচ্ছে যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, সো এখন আপনি ওই ল্যাবেই বা তার পার্শ্ববর্তী কোনো ল্যাবে আপনি PhD করতে চান, তাহলে আপনাকে যেই সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেগুলো যেটা আমি প্রথমেই বলেছি, আপনাকে হোক্কাইডো ইউনিভার্সিটিতেই থাকতে হবে এবং আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং একটি রিসার্চ প্রপোজাল আপনাকে রেডি করতে হবে। অবশ্যই সেই রিসার্চ প্রপোজালটা আপনার মাস্টার্সের থিসিসের সাথে সম্পর্কিত হলে ভালো, যদি নাও হয় আপনি যেই প্রফেসরের আন্ডারে কাজ করবেন
তার অ্যাপ্রুভাল নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে 2 থেকে 3 বা 4 পেজের একটি রিসার্চ প্রপোজাল আপনাকে জমা দিতে হবে। সো অ্যাপ্লিকেশন ক্যাটাগরি যদি আমি বলি, তাহলে অক্টোবর সেশনগুলোতে সাধারণত একটু কম স্টুডেন্ট এই ফেলোশিপটা পেয়ে থাকেন। ওয়েবসাইট অনুযায়ী বলা আছে যে 38 জন স্টুডেন্ট 3 বছরের কোর্সে বা পিএইচডি কোর্সে তারা সুযোগ পেয়ে থাকেন এই ফেলোশিপে, আর 4 বছরের কোর্সে মাত্র 4 জন স্টুডেন্ট পেয়ে থাকেন এই ফেলোশিপ। আর এপ্রিল ইনটেকে যেই স্টুডেন্টগুলোকে নেওয়া হয় সেখানে এর কোয়ান্টিটি অনেক বেশি, প্রায় 122 জন স্টুডেন্ট পান 3 বছরের কোর্সে, আর 24 জন স্টুডেন্ট পান 4 বছরের কোর্সে। সো মোটামুটি বলা চলে একটি বড় নাম্বারেরই ফেলোশিপ। সো আপনি যদি এখানে মাস্টার্স করেন, সত্যি এটি আপনার জন্য খুব ভালো একটি অপরচুনিটি হয়ে যাবে। আর একটি যেটি শর্ত, যে আপনি মেক্সটের আন্ডারে পিএইচডি করছেন না, আপনি হয়তো বা প্রফেসর ফান্ডিং বা আলাদা কোনো ফান্ডিংয়ে আপনি ডক্টরাল স্টুডেন্ট হিসেবে বর্তমানে আছেন, তো তারাও এই ফেলোশিপে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারা যদি বুঝে যে হ্যাঁ, আপনার বর্তমান যে ফেলোশিপটা বা স্কলারশিপটা বা যেই প্রফেসর আপনাকে যতটুকু ফান্ডিং দিচ্ছেন এটা আপনার জন্য আপনার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাহলে তারা আপনাকে হয়তোবা এই ফেলোশিপটাতে অ্যাকসেপ্ট করবেন এবং আপনাকে সেই ফেলোশিপের অ্যামাউন্টগুলো প্রদান করবেন। সো এরপরে আসি কিভাবে আপনারা এই এক্সএক্স ফেলোশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো প্রথমেই যেমনটা আমি বললাম, আপনাদের একটি খুব সুন্দর গোছানো রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। এটি অবশ্যই আপনার এক্সপেক্টেড যিনি সুপারভাইজার হবেন ডক্টরালের ক্ষেত্রে, তার কাছ থেকে আপনি অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। এরপরে আপনার একটি রিকমেন্ডেশন লেটার লাগবে যার আন্ডারে আপনি মাস্টার্স করেছেন, এবং সেই সাথে আপনি যে মাস্টার্স কমপ্লিট করেছেন তার যে সার্টিফিকেট সেটিও আপনাকে প্রোভাইড করতে হবে। তবে অ্যাপ্লিকেশন পিরিয়ড অনুযায়ী যদি আপনার সার্টিফিকেট আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি কলেজ থেকে একটি এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট দিয়ে একটা সার্টিফিকেট বা একটা রিকমেন্ডেশন লেটার আপনি লিখে সেটা জমা দিতে পারেন। এবং অবশ্যই আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর লাগবে, যেমনটা গত পর্বে বলা হয়েছিল যে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে সাধারণত আইএলটিএস 6 লাগে। সো আপনার যদি আইএলটিএসের স্কোরের ভ্যালিডিটি না থাকে, তাহলে আপনাকে পুনরায় আবার আইএলটিএস দিতে হবে এবং সেই স্কোরটি সাবমিট করতে হবে। যদি আপনার পাবলিকেশন থাকে তাহলে খুবই ভালো, আর যদি নাও থাকে তবুও তারা আপনার অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই রিভিউ করবেন, এবং যদি তারা আপনার প্রপোজাল দেখে বোঝেন যে আপনার প্রপোজালটাই সেই ফ্যাকাল্টির সামঞ্জস্যপূর্ণ, তাহলেও আপনারা এই ফেলোশিপের আন্ডারে এলিজিবল হয়ে যাবেন। এবং তারা সিলেকশনের ক্ষেত্রে কখনো কখনো ক্যান্ডিডেটকে ভাইবা দেয় এবং কখনো কখনো সেমিনারে অ্যাটেন্ড করতে বলে, সেখানে আপনার একটা প্রেজেন্টেশন দিতে হবে। মাঝে মাঝে তারা একটি ভিডিও আপনার কাছ থেকে নিবে এবং সেই ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি, আপনার বর্তমানে স্টাডি এবং আপনি সামনে কি করতে চান তার ব্যাপারে একটা সংক্ষেপে আলোচনা থাকবে। তো সেটি আপনাকে প্রেজেন্ট করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য কমিটি মেম্বার্স। সো তারা দেখবেন এবং তারা আপনাকে একটি ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনাকে এই ফেলোশিপের জন্য আপনি এলিজিবল কিনা তা জানিয়ে দেবেন আর কি। সো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি উল্লেখিত এই লিঙ্কে জমা দিবেন। আমি এই লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আশা করি আপনারা যদি এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে জমা দেন, আপনাদের জন্য এই ফেলোশিপটি পাওয়া অনেক ইজি হয়ে যাবে। সো সিলেকশন প্রসেসে শুধু একটি জিনিসই আছে, যে তারা যে কমিটিটা ফর্ম করে সেই কমিটি আসলে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো রিভিউ করবে এবং তারপরে আপনার রেজাল্ট জানিয়ে দেবে তাদের ওয়েবসাইট বা আপনার ইমেইলে বা আপনার সুপারভাইজারের ইমেইলে। আর প্রতি বছর আপনি যদি এই ফেলোশিপে এলিজিবল হন এবং আপনি যদি এই ফেলোশিপ পেয়ে যান, তাহলে প্রতি বছর 2 বার আপনি যে রিসার্চটা করছেন তার একটি প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে। এটি সাধারণত 5 থেকে 6 মাস অন্তর
জমা দিতে হয়। তবে আগে এটি প্রতি মাসেই দেওয়া লাগতো, কিন্তু রিসেন্টলি এটাকে চেঞ্জ করে ওনারা এখন 6 মাস পর পর আপনাদের একটি প্রোগ্রেস রিপোর্ট জমা নেন। তো এবার আসি, আর একটি ফেলোশিপ চালু আছে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে, যেটিকে হোক্কাইডো ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল ফেলোশিপ বলে। তবে এই ফেলোশিপটি শুধু অ্যাপ্লিকেবল ফর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, যারা বর্তমানে পড়াশোনা করছেন বা আগে পড়াশোনা করে বেরিয়ে গিয়েছেন, তারাই একমাত্র এই ফেলোশিপ অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রতি বছর একজন স্টুডেন্ট এটি পেয়ে থাকেন। সো যারা এখন বর্তমানে হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ঢাকা ইউনিভার্সিটির, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা যায়। তো কিভাবে অ্যাপ্লিকেশনটা করা যায় সেটার সম্বন্ধে আমি এখন বলবো। তবে তার আগে আমি একটু বেনিফিট বা এই ফেলোশিপের আন্ডারে আপনি কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটি নিয়ে একটু কথা বলে নিই। এই ফেলোশিপের আন্ডারে আপনি মান্থলি স্টাইপেন্ড পাবেন 1 লক্ষ ইয়ান, এবং আপনি যখন প্রথমবার আসবেন তখন আপনাকে ইনস্টলমেন্ট ফি বাবদ 2,20,000 ইয়ান দেওয়া হবে। এছাড়াও আপনি এই ফেলোশিপ পাওয়ার পরে প্রথমবার যখন জাপানে করবেন তখন একবার ইয়ার ট্রাভেল পাবেন, এবং যখন আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আপনাকে আরেকটি টিকিট প্রদান করা হবে আপনাকে দেশে যাওয়ার জন্য। অ্যাপ্লিকেশন পিরিয়ড মূলত নভেম্বর থেকে জানুয়ারি প্রতি বছর শুরু হয়। সো এই সময়ে মোটামুটি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা ডিরেক্টলি ইউনিভার্সিটিতে মেল করতে পারবেন না আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন। এটি আসলে করতে হয় আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনিক বিল্ডিংয়ে গিয়ে আপনারা খবর নিতে পারেন, এবং সেখানে গিয়ে বললে আপনারা আপনাদের প্রফেসরের মাধ্যমে সমস্ত ধরনের ডকুমেন্টস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক বিল্ডিংয়ে দিবেন। সেই প্রশাসনিক বিল্ডিংয়ের যেই কমিটি মেম্বার থাকবে বা যেই ভ্যালিডেশন কমিটি থাকবে, তারা আপনার ডকুমেন্টসকে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে সেন্ড করবে, এবং সেই সমস্ত ডকুমেন্টসের ভিত্তিতে হোক্কাইডো বিশ্ববিদ্যালয় আপনাকে কনসিডারেশনে নিয়ে আসবে যে আপনি এই ফেলোশিপের আন্ডারে এলিজিবল কি না। তো এই ছিল আমার বিশ্ববিদ্যালয় দুটো ফেলোশিপের কথা। সো আপনারা যদি হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে পিএইচডি করতে চান, তাহলে অনায়াসে এই দুটো ফেলোশিপের যে কোনো একটিতে আবেদন করতে পারেন। সো আপনাদের হায়ার স্টাডির যাত্রা শুভ হোক। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।